ক্ষণজন্মা নেতা হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজনে এতে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। With an eye toward changing business as usual. শেখ হাসিনা বাংলাদেশে নেই, উল্টে সেখানে মাথাচাড়া দিয়ে উঠেছে মৌলবাদ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস দেশের স্থিতাবস্থা আনতে এক প্রকার ব্যর্থ। এরই মাঝে বাংলাদেশে আওয়ামী লীগের ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে ঈদ উপলক্ষে শেখ হাসিনার বার্তা। শেখ হাসিনা বলেছেন, প্রিয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আরো 5 বছর বাংলাদেশের ক্ষমতায় দেখার দাবি উঠেছে। সোমবার জাতীয় ঈদগাহ মাঠে ঈদ উল ফিতরের নামাজ শেষে প্রধান উপদেষ্টার সাথে কুশল বিনিময়ের সময় উৎসুক জনতা এমন দাবি তোলেন। বাংলাদেশ এক পরাশক্তি চীনের সাথে কৌশলগত সম্পর্ক গড়ে তুলছে। আলহামদুলিল্লাহ, এই কাজটা বাংলাদেশে একটা অনন্য উচ্চতায় পৌঁছে দেবে। চীন সফরে আমাদের কি কি কৌশলগত সুবিধা দিচ্ছে সেটা নিয়ে আমার দর্শকদের জানাবো আলাদা এপিসোড কইরা, কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না যে আমাদের আর একটা দেশের সাথে সম্পর্ক তৈরি করতে হবে কৌশলগত, আমেরিকার সাথে দীর্ঘমেয়াদে। কিভাবে সেই সম্পর্ক রচনা করা যাবে সেটা নিয়ে আমাদের অবশ্যই আউট অফ দ্য বক্স চিন্তা করতে হবে, সৃজনশীল হইতে হবে আমাদের চিন্তাটা। কৌশলটা দীর্ঘমেয়াদী হবে। আমেরিকার সরকার পরিবর্তন হলেও আমাদের সম্পর্কে যেন পরিবর্তন না হয়। আওয়ামী লীগের নেতাকর্মীরা কেমন ঈদ করলেন? প্রেক্ষাপটটা একই, বাট গ্রুপটা ভিন্ন। গতকালকে বিএনপি এবং জামাতের নেতাকর্মীদের একটা কমন স্ট্যাটাস ছিল, প্রায় 15 বছর পর নির্ভয়ে ঈদ করেছে। এই যে নির্ভয় শব্দটার মেইন ব্যাখ্যা হচ্ছে লোকালি মামলা, এবং কি যে লোকাল অনেক জায়গায় অনেক বিএনপি নেতাকর্মীরা ছিল বা জামাতের নেতাকর্মীরা ছিল লোকাল মানুষ কর্তৃক নির্যাতিত হয়েছেন, যারা ডরে ভয়ে ঈদের দিন হয়তো বাড়িতে লুকিয়ে এসেছেন রাতের আধারে। আবার অনেকে দিনের আলোতে ঈদগাহে নামাজ পড়তে পারেন। ঠিক একই দৃশ্যপট আমরা দেখছি গতকালকে আওয়ামী লীগের নেতাকর্মীদের। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সো সম্পূর্ণ পুরো বিষয়টি দেখার জন্য ভিডিওটি এক মুহূর্ত না টেনে সম্পূর্ণ দেখে আসুন। তবে চলুন শুরু করি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আরো 5 বছর বাংলাদেশের ক্ষমতায় দেখার দাবি উঠেছে। সোমবার জাতীয় ঈদগাহ মাঠে ঈদ উল ফিতরের নামাজ শেষে প্রধান উপদেষ্টার সাথে কুশল বিনিময়ের সময় উৎসুক জনতা এমন দাবি তোলেন। বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। জাতীয় ঈদগাহ ময়দানে সাধারণ জনগণের সাথে একই কাতারে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নামাজ শেষে জনতার সাথে হাত মিলিয়ে কুশল বিনিময় করতে দেখা যায় প্রধান উপদেষ্টাকে। এমন দৃষ্টান্ত দেশের রাজনৈতিক ইতিহাসে একেবারে বিরল এক ঘটনা। এই ঘটনার পর প্রশংসায় ভাসছেন প্রধান উপদেষ্টা। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিওতে দেখা যাচ্ছে প্রধান উপদেষ্টাকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছে নিরাপত্তা বাহিনী, কিন্তু সেই প্রোটোকল ভেঙে ডক্টর ইউনূসের দিকে হাত বাড়িয়ে দিচ্ছেন সাধারণ জনগণ। প্রধান উপদেষ্টাও বিষয়টি সহজভাবেই নিয়েছেন, তিনিও হাত বাড়িয়ে দিচ্ছেন জনতার দিকে। এ যেন রাষ্ট্রপ্রধানের সাথে জনতার এক গভীর সংযোগ। ডক্টর ইউনূসের সাথে হাত মেলানোর সময় উপস্থিত জনতারা দাবি তোলেন তাকে আরো 5 বছরের জন্য ক্ষমতায় থাকার। এর আগে গত 29 মার্চ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম। সেই পোস্টে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে আগামী 5 বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষার কথা উল্লেখ করেন। সার্জিস লেখেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন স্টেটসম্যানকে 5 বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আমার আজীবন থাকবে। যদিও সার্জিসের সেই পোস্টের পর দেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। মূলত 5 আগস্টের পরিবর্তিত প্রেক্ষাপটে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার প্রধানের দায়িত্ব গ্রহণ করার পর রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার শেষ করবে অন্তর্বর্তীকালীন সরকার। এর মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন বনাম সংস্কার দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। নতুন দল এনসিপি ও জামায়াতে ইসলামী সংস্কার প্রসঙ্গে একমত হলেও বিএনপি দ্রুত নির্বাচনের দাবি তুলেছে। ইতোমধ্যে অন্তর্বর্তী সরকার একাধিকবার সম্ভাব্য নির্বাচনের সময়সীমা ঘোষণা করেছেন। তাদের পরিকল্পনা অনুযায়ী চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তবে রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য এবং অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের সমর্থনের বিষয়টি বিবেচনায় নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন, আদৌ ডিসেম্বরেই নির্বাচন হবে নাকি আরো পিছিয়ে যাবে? এখন সেটাই দেখার অপেক্ষা। বাংলাদেশ এক পরাশক্তি চীনের সাথে কৌশলগত সম্পর্ক গড়ে তুলছে। আলহামদুলিল্লাহ, এই কাজটা বাংলাদেশকে একটা অনন্য উচ্চতায় পৌঁছে দেবে। চীন সফরে আমাদের কি কি কৌশলগত সুবিধা দিচ্ছে সেটা নিয়ে আমার দর্শকদের জানাবো আলাদা এপিসোড কইরা, কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না যে আমাদের আর একটা দেশের সাথে সম্পর্ক তৈরি করতে হবে কৌশলগত, আমেরিকার সাথে দীর্ঘমেয়াদে। কিভাবে সেই সম্পর্ক রচনা করা যাবে সেটা নিয়ে আমাদের অবশ্যই আউট অফ দ্য বক্স চিন্তা করতে হবে, সৃজনশীল হইতে হবে আমাদের চিন্তাটা। কৌশলটা দীর্ঘমেয়াদী হবে। আমেরিকার সরকার পরিবর্তন হইলেও আমাদের সম্পর্কের যেন পরিবর্তন না হয়। আমাদের সফট পাওয়ার বাড়বে এভাবেই সূক্ষ্ম ব্যালেন্স কইরা আমাদের চলতে হবে। আমাদের অঞ্চলে আমরা এমন দেশ দেখছি যারা চীনের বলয়ে ঢুকে আমেরিকা থেকে দূরে সরে গেছে। একমাত্র পাকিস্তানি এই অঞ্চলে চীন আর আমেরিকার সাথে সেই 70 দশকে যুগপৎ একই রকম ভালো সম্পর্ক রেখে আসছিল, সে আরেক গল্প। তবে মনে রেখেন, আজকের চীনের পরাশক্তি হিসাবে উত্থানের পিছনে
পাকিস্তানের ভূমিকা আছে। 1971-এ পাকিস্তান চীন আর আমেরিকার সম্পর্ক তৈরিতে কাজ করছিল। এটা অন্য আলাপ, যাই হোক, সে আলাপ আজকে না। আমরা আজকে আলাপ করব কিভাবে আমরা চীনের সাথে সুসম্পর্ক রাখাও আমেরিকার সাথে একই মাত্রায় ভালো সম্পর্ক রাখতে পারি। যদিও আমরা জানি যে প্রফেসর ইউনূসের আমেরিকান লবির সাথে ভালো সম্পর্ক আছে, বাট স্টিল এইটা আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ প্রফেসর ইউনূসকে তো আমরা চিরজীবন পাবো না। কিন্তু আমাদের এমন একটা আমেরিকার সাথে সম্পর্ক তৈরি করে রাখতে হবে যেইটার বেনিফিট আমরা যুগ যুগ ধরে পাবো। কি সেটা? আসেন সেই আলাপটা করি। আমেরিকার সাথে সম্পর্ক উন্নয়নের সময় আমাদের মাথায় রাখতে হবে এমন একটা কৌশলের কথা যা ট্রাম্পের একটা অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্রুতির সাথে যুক্ত, যে নির্বাচনী প্রতিশ্রুতিকে আমরা পূরণ করার ক্ষেত্রে সাহায্য করতে পারি ট্রাম্পকে। কি হইতে পারে সেটা? আমরা ট্রাম্পের যে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে পারবো তা হচ্ছে আমেরিকার বাণিজ্য ঘাটতি পূরণ। না, আমরা সব দেশের সাথে না, বাংলাদেশের সাথে আমেরিকার বাণিজ্য ঘাটতি পূরণ করতে পারি। আমেরিকা থেকে বাংলাদেশ আমদানির চেয়ে রপ্তানি 3 গুণ বেশি করে। মানে 2022 সালে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে $283 কোটি পণ্য আমদানি করছে, যা দেশের মোট আমদানির 3.7%। একই অর্থ বছরে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে $780 কোটি পণ্য। এটা দেশের মোট রপ্তানি আয়ের প্রায় 20%, 19.2%। এটা আমাদের শুনতে ভালো লাগে, তাই না? আমাদের ভালো লাগবে। কিন্তু আমেরিকার কি শুনতে ভালো লাগে? আমরা তোমাদের থেকে কিনি এত বেশি, তোমরা কেন আমাদের থেকে কম কেন? এটা তো আমেরিকা বলবে, তাই না? আমরা ইন্ডিয়া থেকে বেশি কিনি আর বেশি কম ইন্ডিয়াতে। এদিকে আমাদের ভালো লাগে না তো আমরা বারবার মনে করাই দিই না এটা? আমরা বলি পর্বত সম বাণিজ্য ঘাটতি ভারতের সাথে, তাই না? তাইলে তো আমরা কিছু কিনলেই পারি, তাই না? জি না, যা কিছু কিনলে হবে না, আমাদের এমন ভাবে কিনতে হবে যা আমাদের লাগে, প্রতিনিয়ত লাগবে অনন্তকাল ধরে, আর আমরা সেইটা কিনবো। ওই জিনিস যেখানে উৎপাদিত হয় সেই অঞ্চলের সিনেটর কংগ্রেসম্যানদেরকে যুক্ত করব এই বাণিজ্য প্রক্রিয়ার সাথে। এই সিনেটররা তাদের অঞ্চলের বাণিজ্য বাড়ানোর জন্য কাজ করবে, আর তারা আমাদের রাজনৈতিক বন্ধু হয়ে উঠবে। এই রাজনীতিবিদদের মধ্যে ডেমোক্রেটরা থাকবে, রিপাবলিকানরাও থাকবে। আমরা বাংলাদেশ ইস্যুতে সেই স্টেটগুলোর বাই পার্টিজান 2 পার্টিরই সাহায্য পাবো, কারণ একা কথা বলে, তাই না? তো কিভাবে আমরা কাজটা করব? বাংলাদেশ আমেরিকার কৃষি প্রধান রাজ্যগুলোর সাথে সরাসরি চুক্তি কইরা খাদ্যপণ্য আমদানি বৃদ্ধি করবে, যা আমেরিকান রাজনীতিবিদদের সমর্থন আদায় সাহায্য করবে। এই সমর্থন কাজে লাগায় বাংলাদেশ রপ্তানির জন্য আমেরিকার বাজারে বিভিন্ন সুবিধা, যেমন ট্যারিফ হ্রাস, কোটা বৃদ্ধি, এগুলো নিশ্চিত করবে। পাশাপাশি আমদানিকৃত কাঁচামাল প্রক্রিয়াজাত করে তৃতীয় দেশের রপ্তানি বাড়ায় বাণিজ্য ভারসাম্য উন্নত করা হবে। এই কৌশল ট্রাম্পের বাণিজ্য ঘাটতি কমানোর নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। এটা বাংলাদেশের জন্য রাজনৈতিক লাভ বয়ে আনবে। এই পরিকল্পনায় যাওয়ার আগে আমাদের দেখতে হবে কেন আমরা আমেরিকার কৃষি পণ্য বেছে নিলাম, কেনই বা আমেরিকার সাথে সম্পর্ক উন্নয়নের জন্য এই কূটনীতিতে লিপ্ত হইতে চাই। আমাদের একটা জিনিস এখানে বুঝতে হবে, আমেরিকা হার্টল্যান্ড বলে একটা জায়গা আছে, মানে আমেরিকার হৃদয়। আমেরিকার এই হৃদয়কে আমরা কেন বিজয় করতে চাই? পবিত্র রমজান মাসের শেষে এসেছে ঈদ। ভারতের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে এবার অস্থির পরিস্থিতির মধ্যেই ঈদ উদযাপন হচ্ছে। শেখ হাসিনা বাংলাদেশে নেই, উল্টে সেখানে মাথাচাড়া দিয়ে উঠেছে মৌলবাদ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস দেশের স্থিতাবস্থা আনতে এক প্রকার ব্যর্থ। এরই মাঝে বাংলাদেশে আওয়ামী লীগের ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে ঈদ উপলক্ষে শেখ হাসিনার বার্তা। শেখ হাসিনা বলেছেন, প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ উল ফিতর মুসলিম উম্মাহর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। পবিত্র রমজান মাসে সিয়াম সাধনার পর ঈদের আনন্দে মুখরিত হয় সমগ্র মুসলিম বিশ্ব। আত্মশুদ্ধির মাস শেষে সমস্ত ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে মেতে ওঠে মুসলমানরা। বাংলাদেশে এই উৎসবে শরিক হয় সব ধর্ম, বর্ণ, জাতিসত্তার মানুষেরা। বাংলাদেশে এই উৎসব এই অঞ্চলে শত বছরের ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য বহন করছে। আনন্দের এই দিনে আমি প্রাণ ভরে আল্লাহর কাছে প্রার্থনা করি আমার দেশের জন্য, দেশের অভাগা মানুষের জন্য। এই দেশের গরিব দুঃখী জনগণ যখনই দুবেলা পেট পুড়ে খেয়ে আরেকটু ভালোভাবে বাঁচবার চেষ্টা করে, তখনই এই স্বাধীনতা বিরোধী এবং দেশ বিরোধী শত্রুরা ষড়যন্ত্রের ছক আঁকতে বসে। বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ালে যাদের গাত্রোদ্দাহ হয় তারাই ষড়যন্ত্রে মেতে ওঠে। বাংলাদেশের 54 বছরের ইতিহাসে বারবার সেটারই পুনরাবৃত্তি ঘটছে এবং তারা মেতেছে ধ্বংসোল্লাসে। স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে নিশ্চিহ্ন করার প্রকল্প তারা হাতে নিয়েছে। দেশের সার্বিক পরিস্থিতিতে সেই আশঙ্কারই পদধ্বনি শোনা যাচ্ছে। ঈদের উৎসবে মানুষের ঐক্যে, মানুষের জাগরণে সেই শঙ্কাকে গুড়িয়ে দিতে হবে। মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে এই ভ্রাতৃত্বপূর্ণ সম্প্রীতিময় সমাজ ও দেশ রক্ষায়। আমি জানি এবারের ঈদ আনন্দের সবার শরিক হওয়া হবে না। বিগত প্রায় 8 মাসে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হয়েছে। দখলদারদের আগ্রাসন থেকে রক্ষা পায়নি মাজার, দরগা, শরীফও। বাংলা ইসলাম প্রতিষ্ঠার 800 বছরে এমন নক্কারজনক ঘটনা ঘটেনি।
আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির সঙ্গে সঙ্গে অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে গেছে, বন্ধ হয়ে যাচ্ছে পোশাক শিল্প সহ উৎপাদনমুখী শত শত শিল্প কারখানা। ঈদের এই সময় প্রাপ্য বেতন এবং বোনাসের দাবি জানানোর পরিণতিতে নির্যাতনের শিকার হয়েছেন শ্রমিকেরা। নিরীহ ও বিপন্ন মানুষ সহ বাংলাদেশ আওয়ামী লীগের নির্যাতিত কোটি নেতাকর্মী আজ আমার মতোই আপনাদের সাথে ঈদ করতে পারছেন না। নিরীহ এবং বিপন্ন মানুষ সহ বাংলাদেশ আওয়ামী লীগের নির্যাতিত কোটি কোটি নেতাকর্মী আজ আমার মতোই আপনাদের সঙ্গে ঈদ করতে পারছে না। অবৈধ দখলদার ফ্যাসিস্ট ইউনূস সরকারের সময়ে শহীদ সকল পরিবারের সদস্য বর্গ এবং নির্মম নির্যাতন নিপীড়নে আহত ও পঙ্গুত্ব বরণকারী সহ কারাগারে বন্দী অজস্র নেতাকর্মীদের পরিবারের প্রতি আমি সহানুভূতি প্রকাশ করছি। আপনারাই আমাদের আপনজন। আপনাদের জন্য বাংলাদেশের নিপীড়িত নির্যাতিত মানুষের আপনজন হিসেবেই আমি জীবন বাজি রেখে লড়াই চালিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। আল্লাহ যখন এখনো আমাকে বাঁচিয়ে রেখেছেন, তখন আপনাদের নিয়েই আমি বাঁচতে চাই। আপনাদের হয়ে এবং আপনাদের জন্য আমার সংগ্রাম চলবে। ঈদ উল ফিতরের পবিত্র দিনে রাব্বুল আল আমিনের কাছে আরতি, তিনি যেন আমাদের সকলের প্রতি সহায় হন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং মানুষের জীবনে স্বস্তি ফিরিয়ে আনার সংগ্রামে আমাদের অবিচল থাকতে হবে। নিশ্চয়ই পরম করুণাময় মহান আল্লাহ তায়ালা উত্তম পরিকল্পনাকারী এবং আমাদের ন্যায্য সংগ্রামের প্রতিদানের ব্যবস্থা করবেন। সবাইকে আবারও ঈদ মোবারক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আধার কেটে ভোর হোক। প্রসঙ্গত বলি, শেখ হাসিনা বাংলাদেশ থেকে বেরোনোর পর সেখানকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয়েছেন মোহাম্মদ ইউনূস। তার নেতৃত্বে বর্তমানে চলছে বাংলাদেশ। কিন্তু সময় যত এগিয়েছে ততই অবস্থা খারাপ হয়েছে বাংলাদেশে। সংখ্যালঘু হিন্দুদের ওপরে চলছে আক্রমণ, হামলার শিকার হয়েছেন আওয়ামী লীগের নেতা কর্মীরা। একই সঙ্গে মোহাম্মদ ইউনূস দেশ চালাতে ব্যর্থ বলেও অভিযোগ উঠছে বিভিন্ন মহল থেকে। অন্যদিকে আবার পাকিস্তানের সঙ্গে যোগাযোগ বেড়েছে বাংলাদেশের। এরই মাঝে কিছুদিন আগে প্রকাশ্যে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ইউনূসদের বিরুদ্ধে বড়সড় অভিযোগ তুললেন শেখ হাসিনা। তাকে বলতে শোনা গেল, ইউনূস আর তার লোকজন মিলে অর্থ পাচার করে বিদেশে পাঠাচ্ছে, সমানে চুরি করে যাচ্ছে। দুবাই, সিঙ্গাপুর, ইতালি, ফ্রান্স, ভিয়েতনাম এই সব জায়গার মাধ্যমে সমানে টাকা পাচার করে যাচ্ছে। কি বলছেন শেখ হাসিনা, আসুন শুনুন। মানে ইউনূস আর তার লোকজন মিলে অর্থ পাচার করে বিদেশে পাঠাচ্ছে আর সমানে চুরি করে যাচ্ছে। সেই দুবাই, সিঙ্গাপুর, ইটালি, ফ্রান্স, মোনাকো, ভিয়েতনাম এইসব জায়গার মাধ্যমে সমানে বিদেশে টাকা পাচার করে যাচ্ছে। এটা হচ্ছে সব থেকে দুর্ভাগ্যের বিষয়। যাক, আমি আর বেশি সময় না নিয়ে আমি তো বলবো যে এই দুঃশাসন থেকে দেখতে পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।